ভাই মাফ করবেন, আমার আপনার চাকরি ছাড়তেই হবে, নইলে কল্লা থাকবে না। পুনরায় কাঁধে চাপড় মেরে পরশ বলল, তাহলে কি করবে? এটাই বোঝাইতে চাইছে। ধরো এই মেয়ে আমার ঘরের বউ, আমি ঘুমিয়ে আছি, হুট করে বউটি নিয়ে আমার গলায় ধরে বিভৎস কণ্ঠে বলল, তুমি আমার বাবার বিরুদ্ধে তোমার দলীয় লোক পাঠাতে পারবে না, নইলে মাথাটা এখন আলাদা করে দেব। তখন? খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে ভাই। হ্যাঁ, সেটাই তো বোঝাতে চাইছে। দুর্বল আমি শামসুল সর্দারকে করছে নাকি সে আমাকে করেছে কিছু বুঝতে পারছি না। গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। তা ভাই, কতদিনের প্রেম করছেন? স্টুপিডের মতো কথা কেন বলছো? প্রেম করছে না তো, আপাতত ঝগড়া করছে। প্রেম হলেও হতে পারে। ভাই তো ম্যাডামের মতো স্টুপিড বললেন, ম্যাডামও যাওয়ার সময় বিড়বিড় কইরা স্টুপিড বলল। কৌতূহল নিয়ে তাকালো পরশ, বলল, আর কি বলছিল তোমার ম্যাডাম? তা তো জানি না, শুধু স্টুপিডটুকুই শুনছি। আপনাকে না বলেছিলাম আমার নাম্বারে ফোন বা মেসেজ কিছুই করবেন না, তাহলে আবার কেন এই রাতে 11টার সময় কল করেছেন? ফোন রিসিভ করার সাথে সাথেই অপর প্রান্ত থেকে এমন ছাঝালো কণ্ঠস্বর ভেসে আসলো, অবাক হলো না পরশ। কারণ সে যে মানবীকে কল করেছে তিনি অত্যন্ত ভদ্র সম্প্রদায়ের বান্দা, যিনি তার মধুর কণ্ঠস্বর কাউকে শোনাতে দ্বিধাবোধ করেন না। আর রীতিমতো এই ধমক শুনতেই এখন এই বেহায়া এমপির ভালো লাগে। তিনি সারাদিনের কাজ শেষে ক্লান্ত বিছানায় শুয়ে এই ধমক শোনার প্রত্যাশা করেছিলেন এবং এতে তার মন প্রাণ দুটোই সন্তুষ্ট হচ্ছে। আচ্ছা, তুমি কি একটু সুন্দর করে কথা বলতে পারো না? কিছু হলেই খ্যাচ করে ওঠো। তোমার এই খামখেয়ালি পড়ার জন্য আজ আমার এই অবস্থা। নইলে আজকে বিয়ে শেষে এখন আমরা বাসে ঘরে থাকতাম। চোখ দুটো বড় বড় হয়ে গেল স্পর্শীর, কানের মধ্যে কেমন ঝনঝন করে উঠল। ফোনটাকে নিচ থেকে দূরে সরিয়ে বিছানার উপর রাখলো, ধীর কণ্ঠে বলল, আপনি এই অসভ্য মার্কা কথা বলার জন্য আমাকে মাঝরাতে কল করেছেন? হুম, না তো, আমি তো ভদ্রভাবেই বলছিলাম, তুমি তো অভদ্র করে তুলছ। যাই হোক, 2 মিনিট একটু কথা বলবো, কাইন্ডলি চুপ করে শুনবে, নাকি তেলের মতো ছিটকে উঠবে? বলুন, কি বলবেন? শোয়া থেকে উঠে বসলো পরশ, বালিশ কোলের উপর রেখে শান্ত কণ্ঠে বলল, দেখো, ওরা দুজন দুজনকে পছন্দ করে বলেই সবার অগোচর বিয়ে করেছে, এতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু ওরা এখনো ভয় পাচ্ছে, সেজন্যই পালিয়ে বেড়াচ্ছে। তবে আমার মনে হচ্ছে ওরা যদি দেখে আমরা দুজন স্বাভাবিক আছে, একসাথে আছে, তাহলে ভয়টা কাটবে। তখন না হয় বাড়ি আসার জন্য বললে চলে আসবে। স্পর্শিয়া, শুনছো? বলুন। ঢোক গিলল পরশ, নিজেকে সাজিয়ে নিয়ে কণ্ঠকে খাদে নামালো। আমার মনে হচ্ছে আমি দিন দিন তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি। জানি এটা মোটেও সঠিক নয়, এই অনুভূতি তো আমার মনে আসা উচিত নয়, কিন্তু আমি নিরুপায়। আমার সাধ্যে থাকলে নিজেকে অবশ্যই কন্ট্রোল করতাম। একটু থেমে, একটা সত্যি কথা বলবে? কি? তুমি কি আমায় খুব অপছন্দ করো? ঠোঁট টিপে হাসলো স্পর্শী, ধীর গলায় বলল, সেরকম কোনো ব্যাপার না। আর আপনি আমার উপর দুর্বল হবেন কেন? আপনার তো গার্লফ্রেন্ড আছে, যার সাথে সেই পিরোজপুর থেকে ঢাকায় আসলেন। জিভ দিয়ে ঠোঁট ভেজালো পরশ, আমতা আমতা করে বলল, মজা করেছে। আমি আমার পার্সোনাল কিছু কাজে গেছিলাম, তোমাকে রাগানোর জন্য এসে বলেছিলাম। আয়েশ করে বিছানায় বসলো স্পর্শী। সে জানতো পরশ শিকদার তাকে মিথ্যে বলছে, রাগানোর জন্যে এমন সব উল্টো মেয়ে ঘটিত ঘটনা বলছে যাতে সে উত্তেজিত হয়ে যায়। নিজেকে অনর্গল সামলানোর প্রয়াস করেও সামলাতে পারেনি সে। এই হিংসায় জ্বলে পুড়ে পরাজিত হয়ে ঠিকই ফিরে এসেছে। এই 1 মিনিট, পরশ শিকদার তাকে রাগানোর জন্যে মেয়ে ঘটিত কথাবার্তা কেন বলবে তার সামনে? সে কি আদেও টের পেয়ে গেছে স্পর্শিয়া সর্দারও তার প্রতি দুর্বল? না 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 না, এমনটা তো মোটেই হতে দেওয়া যাবে না। এটা বিশাল বড় অপরাধ। নিজেকে সাজিয়ে ফোনটাকে পুনরায় কানে নিল, কণ্ঠকে গম্ভীর শয্যায় শায়িত করে কঠিন শব্দগুলো প্রয়োগ করলো। দেখুন মিস্টার শিকদার, আপনার সাথে আমার কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, সেখানে প্রেম ঘটিত তো দূরের কথা। অতএব আপনি যদি আমাকে রাগানোর উদ্দেশ্য নিয়ে কোনো মেয়ে ঘটিত ঘটনা বলে থাকেন তাহলে শুনুন, স্পর্শিয়া সর্দার মোটেই জেলাস নয়, আর না তো রাগ করেছে।
আপনি আমাকে পছন্দ করতেই পারেন, এটা স্বাভাবিক। আমার কাছে এই ভালো লাগার কথা প্রকাশ করা আরও স্বাভাবিক, কিন্তু এর বিনিময়ে আমার থেকে কোনো পজিটিভ উত্তর পাওয়ার কথা অস্বাভাবিক। আমি আপনাকে অপছন্দ করি না, এর মানে এটা নয় যে আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি, আপনার প্রতি দুর্বল, এটা ভাবা বোকামি। শুনুন, যেহেতু ঘটনাটা এত দূর গড়িয়েছে, তাই আমি আপনাকে সত্যিটা বলতেই পারি। অবাক হয়ে ফোন কানে নিয়ে অপেক্ষায় রইল পরশ। তার বুকের ভেতরটা কেমন টিপ টিপ করছে, গলা বারবার শুকিয়ে যাচ্ছে। কি সত্যি? সত্যি মানে এটাই যে আমি অলরেডি রিলেশনে আছি, আর আমাদের সম্পর্কের বয়সও আজ প্রায় 5 বছর। ওর নাম রাহুল, আমার কলেজ ফ্রেন্ড ছিল। সাভার ন্যাশনাল কলেজেই আমরা একসাথে পড়েছিলাম। ওই সময় থেকেই সম্পর্ক, ইনফ্যাক্ট এখনও আছে। তবে ও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আমারই ব্যাচমেট। ইনশাল্লাহ আমরা সামনে মাসেই বিয়ে করতে যাচ্ছি। এর আগেই করতাম, কিন্তু সমস্যা ছিল ওর কোনো চাকরি ছিল না, তাই জন্য ফ্যামিলিকে জানায়নি। এখনও যে খুব ভালো চাকরি করে তা না, তবে যা করে তাতে বিয়ের পর আমাদের সংসার খুব ভালো চলবে। ও খুব বিশ্বাসী। আপনার সাথে ছবিগুলো ভাইরাল হওয়ার পরেও ও আমাকে বিশ্বাস করেছে। এমন একজন মানুষকে আমি ঠকাই কিভাবে বলুন? ফোনটা আস্তে করে কেটে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। পরক্ষণেই কলেজ লাইফের একটা দলভিত্তিক ছবিকে কাট করে রাহুলও তার ছবি এডিট করে নিল, যেখানে স্পর্শীর কিশোরী বয়সের শাড়ি পরা হাস্য উজ্জ্বল ছবি, আর পাশেই রাহুলের হাসি মাখা মুখ। ঠোঁট টিপে আস্তে করে হোয়াটসঅ্যাপে ঢুকলো। টুক করে ছবিটা সেন্ড করে নিচে লিখলো, এটা আমাদের কলেজ শেষের ছবি। 2 মিনিটের মধ্যেই ওপাশ থেকে কল এলো পুনরায়। স্পর্শী কানে নিয়ে চুপ করে তাকিয়ে রইল পরশের রিয়াকশনের আশায়, কিন্তু তাকে হতাশ করে দিয়ে চুপটি করে রইল পরশ। মিনিট খানেক যেতেই স্পর্শী হ্যালো হ্যালো করতে লাগলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। নীরবতা ভেঙে এবার শান্ত ভাঙা কণ্ঠের স্বর ভেসে আসলো। চমকে গেল স্পর্শী। তুমি কি আমার সাথে মজা করছো স্পর্শে? তোমার কি মনে হচ্ছে আমি আমার দুর্বলতাটাকে তোমার কাছে প্রকাশ করেছি বলে আমি অসহায়? আমাকে নিয়ে মজা ওড়াবে, অপমান করবে, যেমন সে তাই করবে? তোমার কি মনে হচ্ছে না আমি একজন এমপি হয়ে নিজের অনুভূতিটাকে, দুর্বলতাকে ব্যক্তিত্বের বাইরে গিয়ে তোমার সামনে প্রকাশ করছে বলে তুমি রীতিমতোই তোমার ব্যক্তিত্বের বাইরে গিয়ে আমাকে অপমান করছো? এবারে খানিকটা চুপসে গেল স্পর্শী। মিনমিনে কণ্ঠে বলল, সেরকম কিছু নয়, আমি মজা করছি। ওকে ফাইন, তুমি হয়তো বিরক্ত হচ্ছ। কথাগুলো আগে বললে দ্রুত সমাধান হয়ে যেত। রাখছে, বেস্ট অফ লাক। আর হ্যাঁ, তোমার পছন্দ আছে, বেশ স্মার্ট ছেলেটা। বাই। শ্বাস নিতে ক্রমশ কষ্ট হচ্ছে, নিঃশ্বাসগুলো যেন একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে। ফোনটাকে সুইচ অফ করে বারান্দার দিকে গেল। সিগারেট ধরিয়ে টানতে লাগলো স্বয়ংক্রিয়ভাবে। ধোঁয়াগুলো যেন মেঘের সাথে আলিঙ্গন করছে। আকাশটা আজ বড্ড মেঘলা। সেদিকে তাকিয়ে ব্যর্থতার হাসি দিল। সাথে সাথেই মেঘের বিশাল গর্জন, যেন পরশকে উপহাস করছে তারা। সে তাকে বোঝাতে পারেনি নিজের অনুভূতি, হয়তো তার হৃদয় অবধি অন্য কোনো পুরুষের জন্যে পৌঁছতে পারেনি। তৃতীয় পক্ষ হাসলো আবারও। ওদের মধ্যে তৃতীয় পক্ষ পরশ নিজেই। যন্ত্রণায় চোখ দুটো বন্ধ করে নিল। মুহূর্তেই ভেসে এলো স্পর্শীর মুখ। সেই প্রথম দেখা থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘটনাতেই স্পর্শী তাকে অবজ্ঞা, অবহেলা, অপমান করে গেছে। আর সে বোকার মতো সেসবে ভালোবাসা খুঁজে গেছে। হঠাৎ ঝুম করে বৃষ্টি চলে এলো। পরশ সরল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। একটু স্বস্তির প্রয়োজন, ভুলটাকে শুধরে নেওয়ার জন্য কিছু স্নিগ্ধ স্পর্শের প্রয়োজন। আর সেই স্পর্শগুলো বৃষ্টির ফোঁটা হলে মন্দ হয় না। সারা রাত একটানা বৃষ্টির পর সকালের পরিবেশটা ভীষণ চঞ্চল। ফুল পাতার রঙগুলো স্পষ্ট হয়ে প্রকৃতি মেতে উঠেছে রঙ্গলীলায়। 8:30 বেজে গেছে। পার্টি অফিসে যাওয়ার প্রয়োজনে গত কয়েকদিনে অনেক অবহেলা করা হয়েছে। সদ্য নির্বাচিত দায়িত্বে অবহেলা জনগণ বরদাস্ত করবে না। জীবনটাকে একটু সাজানো প্রয়োজন। প্রায় 30 বছরে পা রাখবে আর কিছু মাস পরে। এখনো জীবনটা কেমন রুক্ষ, কোনো শান্তি নেই, কেমন যন্ত্রের মতো বাইরে যাচ্ছে আর দায়িত্ব পালন করছে। এবারে কিছু পরিবর্তন করা দরকার, যাতে নিরে ফিরে আসার টান থাকে।
সিঁড়ি দিয়ে ত্রস্ত পায়ে নিচে নামলো পরশ। গায়ে কেমন জ্বর অনুভূত হচ্ছে, মাথাটাও কেমন ওজন হয়ে গেছে। জ্বর হবে? হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। সারা রাত না ঘুমিয়ে বৃষ্টির মধ্যে দেবদাসের মতো বিচ্ছেদের যন্ত্রণা নিঃশেষ করলে তো আর ঠান্ডা মায়া দেখাবে না। সে ঠিকই চলে আসবে। টেবিলে মা, বাবা, চাচা আর প্রেমা বসে খাচ্ছে। চেয়ার টেনে বসে নিজের খাবার নিল। ধীরে ধীরে টুকটাক আলোচনা শুরু হলো, সামনের রাজনীতি নিয়ে, পাভেলের খোঁজ নিয়ে। পরশ ধীর কণ্ঠে উত্তর দিতে লাগলো। খাওয়ার মাঝামাঝি সময়ে আলতো কেশে সবার আকর্ষণ নিল। শান্ত কণ্ঠে বলল, আব্বু, আমি বিয়ে করতে চাইছি। তড়িৎ গতিতে সবাই তাকালো পরশের দিকে। পিয়াসা ছুটে এলো ছেলের দিকে, কপালে গায়ে হাত রাখতেই বলল, তোর তো জ্বর উঠবে মনে হচ্ছে, এই জন্যই উদ্ভট কথা বুঝিস বাপ। সিরিয়াস ভঙ্গিতে মায়ের দিকে তাকালো পরশ। আম্মু, আমি মজা করছি না, কথাগুলোকে সিরিয়াসভাবে নিতে শেখো। স্ত্রীকে ইশারা দিয়ে থামতে বলল আমজাদ শিকদার। পরশের দিকে তাকিয়ে বলল, বলো। আমার মনে হচ্ছে লাইফ গোছাতে যথেষ্ট সময় নিয়ে ফেলেছি আমি, এখন বিয়ে করা উচিত। তোমরা কোনো ঘটককে বলে রাখো, তবে হ্যাঁ, পূর্বের কথা মাথায় আনবে না। পরপর ফুপিকে দুবার কষ্টবার দেওয়া হয়েছে, আমি চাই না এসব প্রভাব পূর্বের উপর পড়ুক। মেয়ে দেখার দায়িত্ব তোমাদের উপরে ফেললাম। যত দ্রুত সম্ভব আমি বিয়ে করব, কাল হোক বা 2 দিন পর, কিন্তু খুব দ্রুত। আর একটা কথা মাথায় রেখো, মেয়ের বয়স যেন 21-এর নিচে না হয়, আর বিয়ের আগে যেন কোনো সম্পর্ক না থাকে। ব্যাস, আর কিছু প্রয়োজন নেই। আমি বাড়ি এসে যেন আপডেট নিউজ পাই। খাওয়া শেষ, হাত ধুয়ে টিস্যু দিয়ে মুছে ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল গ্যারেজের দিকে। ধুম করে চেয়ারে বসে অবাক নয়নে তাকিয়ে রইল পিয়াসা। সারা রাত শেষ, সকাল গিয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, তাও কোনো ফোন এলো না স্পর্শীর নাম্বারে। কি অদ্ভুত, রাত বাজে প্রায় 9টা। এই নিয়ে প্রতি 10 মিনিট পর পর ফোনটা চেক করা হয়েছে, কিন্তু পরশের নাম্বার তো দূর, কোনো অচেনা নাম্বার থেকেও মেসেজ বা কল আসেনি। এই পর্যায়ে ধৈর্যহারা হওয়ার উপক্রম। উনি কি সত্যিই বিশ্বাস করলো? হতেই পারে, যেহেতু ছবি সহ পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই বিশ্বাস করেছে। আচ্ছা, সে কি এখন দেবদাস হয়ে বসে আছে, নাকি উল্টে খুশি হচ্ছে? কিছুই বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। কথা না বলা পর্যন্ত বোঝা সম্ভব নয়। ভাবতেই কল করলো স্পর্শী, কিন্তু তাকে হতাশ করে ওপাশ থেকে নম্বর বন্ধ বলছে। রাগ লাগলো ভীষণ, কিন্তু এই রাগকে বেশিক্ষণ টেকাতে পারল না। ঘণ্টাখানেক পর পর বারংবার ফোন দিতে লাগলো সবগুলো সিমে। এক একটা ব্লক খুলে খুলে কল দিতে লাগলো, কিন্তু প্রতিবারই একই কথা ভেসে আসছে। কেটে গেল সারা রাত, কোনো রকম যোগাযোগ করতে পারলো না। হোয়াটসঅ্যাপেও অ্যাক্টিভ নেই। পরপর কতগুলো মেসেজ দিয়ে শেষে ঘুমিয়ে পড়ল। ঢাকায় আসার পরে এবার আর কোনো টিউশন খুঁজে পায়নি। যারা ছিল সবাই নতুন টিচার নিয়েছে, পেলেও সেটা সামনে মাসে ছাড়া পাবে না। এদিকে মায়ের পার্লারের লোক লাগবে। শেষে বাধ্য হয়ে পার্লারের সময় দিতে লাগলো। ঘড়ির কাঁটায় 10টা পেরিয়ে গেছে। মা সেই 7টার দিকেই পার্লারে গেছে, কিন্তু অতিরিক্ত আলসেমির কারণে আজ যাওয়া হয়নি। শেষে বাধ্য হয়ে উঠে রেডি হলো। পার্স ব্যাগটা হাতে নিতেই গেটে কেউ ধাক্কা দিল। ধীর পায়ে এগিয়ে এলো স্পর্শী। চঞ্চল চিত্তে গেট খুলতেই চোয়াল শক্ত হয়ে গেল। বাইরে শোভাম ভাই দাঁড়িয়ে আছে। মুহূর্তেই মুখের উপর গেট আটকে দিল। থমথমে পায়ে রুমে এসে দরজা লাগিয়ে দিল। আজ আর যাওয়া হবে না। ব্যাগটা ছুঁড়ে বিছানায় উঠে বসলো। একটানা 1.5 ঘন্টা বাইরে দাঁড়িয়ে রইল শোভাম। কিছুক্ষণ পরপর দরজা ধাক্কা দিয়ে স্পর্শীকে ডাকছে। আশেপাশের মানুষজন কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। লজ্জা লাগলো শোভামের। হেঁটে গাড়িতে ঢুকলো। ফোন কানে নিয়ে বলল, আব্বু, দেখা মাত্র গেট আটকে দিয়েছে। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো গেটই খোলেনি। কথা বলবো কিভাবে? চলে আসো। ওকে। ফোনটাকে স্ক্রল করতে করতে সেভাবেই ঘুমিয়ে পড়ল স্পর্শী। আচমকাই জেগে উঠল। মশা কামড়াচ্ছে ভীষণ। সাভারে সব কিছুর অভাব হলেও মশার অভাব হবে না। কর্পোরেশন এগুলোকে লালন পালন করছে, হয়তো চিড়িয়াখানা বানানোর ইচ্ছে।
বালিশের কাছে ফোন দেখতেই দ্রুত হাতে নিল। কল লিস্ট, মেসেজের লিস্ট চেক করেও কাঙ্ক্ষিত কোনো কল বা মেসেজ পেল না। হতাশ হয়ে ফেসবুকে ঢুকলো। স্ক্রল করতে করতেই মনে পড়লো পরশের কথা। আচ্ছা, উনি তো একজন এমপি, নিশ্চয়ই তার কোনো পেজ থাকবে। দ্রুত সার্চ লিস্টে সার্চ দিল, কাঙ্ক্ষিত পেজ পেয়েও গেল। কিন্তু তারপরেও হতাশ হতে হলো। এখানে লাস্ট পোস্ট 19 দিন আগে করা হয়েছে, তাও কোনো নিচু চর নিয়ে, হয়তো কোনো বাজেটের বিষয়। কিন্তু সমস্যা হচ্ছে এই পেজে মেসেজ দেওয়া যাচ্ছে না। পেজ থেকে বের হয়ে স্ক্রল করতেই কিছু পোস্ট পড়লো সামনে। অনেকেই পরশ শিকদার আইডিতে ট্যাগ করে কিছু শুভেচ্ছা জানানোর পোস্ট করেছে, তাও রিসেন্টলি, মাত্র 3 ঘন্টা আগে। কৌতূহলবশত সেই আইডিতে ঢুকলো। হ্যাঁ, রিচ আর ফলোয়ার্স দেখে এটাকেই মেইন আইডি বলে মনে হচ্ছে। আরেকটু স্ক্রল করে নিচের দিকে যেতেই স্তব্ধ হয়ে গেল। একের পর এক টাইম লাইনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছে সবাই। বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা ভাই, নতুন জীবনের সুখের হোক, দাম্পত্য জীবন সুখের হোক। হাত পা প্রবল গতিতে কাঁপছে, হৃৎপিণ্ড উদাম গতিতে চলছে, চোখ দুটো যেন বন্ধ হয়ে যাবে মুহূর্তেই। এই তো 3 দিন আগেও কথা হলো, কই কিছু তো বলল না এই ব্যাপারে। এটা যেন অবিশ্বাস্য। এতগুলো মানুষ কি ভুল হতে পারে? না, তাহলে কি সত্যিই পরশ শিকদার বিয়ে করে নিয়েছে? শখের ফোনটা পড়ে আছে অবহেলায়, বিছানার একদম কার্নিশে চাদরের সাথে পেঁচিয়ে। আর একটু হলেই সেটা পড়ে যাবে ফ্লোরে। বালিশের উপর মাথা রেখে চুপটি করে শুয়ে আছে স্পর্শী। চোখ দুটো বন্ধ, কার্নিশ থেকে গড়িয়ে পড়ছে অশ্রু, তবে সেটা নিঃশব্দে। তার ফোন বন্ধ, আইডি ট্যাগ করে এত পোস্ট, এতগুলো সিম, অথচ সব কটা বন্ধ। আচ্ছা, সিমগুলো স্পর্শী জানে বলেই কি সে বন্ধ করে রেখেছে? নিশ্চয়ই নতুন সিম ইউজ করছে, যাতে ওই মেয়েটা এসব ব্যাপারে জানতেও না পারে। দীর্ঘশ্বাস ফেলল স্পর্শী। কেই বা জানবে মেয়েটা? তারা তো প্রেম করছিল না, প্রথম থেকেই সম্পর্কটা ছিল অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত। রাত প্রায় 8টা বেজে গেছে, আর কিছুক্ষণ পরই হয়তো মা এসে যাবে। ফোনটাকে শেষবারের মতো হাতে নিল, পরিচিত নাম্বারগুলো আবারও ট্রাই করতে লাগলো, কিন্তু ফলাফল শূন্য। ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরছে, সময় গড়িয়ে পড়ছে মধ্যরাতে। আর কিছুক্ষণ, আর তো মাত্র কয়েক ঘন্টা। যেখানে বিয়েটা আজই হয়েছে সেখানে নিশ্চয়ই বাসরটাও আজ। এই তো 10টা বেজে যাবে ঘন্টা 2-এর মধ্যেই। গত কয়েকদিনে নিজের সবচেয়ে কাছের ভাবা মানুষটা আজ অন্য নারীর সান্নিধ্যে, অন্য কারো মাঝে হারাতে ব্যস্ত থাকবে সে। আচ্ছা, ওনার কি স্পর্শীর কথা একবারও মনে পড়বে না? ওই কক্সবাজারে কাটানোর সময়গুলোকে কি মিস করবে না? কখনো কি মনে হবে না স্পর্শিয়া সর্দার নামক কোনো নারীকে, যাকে নাকি সে ভালোবেসেছিল? না, পড়বেই বা কি করে? আজ বিয়ে হয়েছে, এরপরে বাসর, এর পরের দিনগুলো সুখে শান্তিতে সংসার করবে। নিজের স্ত্রীর জন্যে রাজনীতির বাইরে সময় খুঁজতে থাকবে বাড়িতে আসার জন্য। কিছুদিন পর হয়তো কোনো বাচ্চাও হয়ে যাবে। তারপর কি হবে? স্পর্শী নামক কারো অস্তিত্বই থাকবে না। আচ্ছা, মানুষ কি এমনই হয়? মাত্র কিছু সময়ের ব্যবধানেই কিভাবে অস্তিত্বই ভুলে যায়? দুহাত দিয়ে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল স্পর্শী। চোখ নাক লাল হয়ে গেল মুহূর্তেই। অস্ফুট স্বরে দুপাশে মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, না না না, উনি হয়তো মজা করছে আমার সাথে। হ্যাঁ, সেটাই হবে। প্রথমে সেই তো গার্লফ্রেন্ডের কথা বলে রাগাতে চাইলো আমাকে, এরপর রাহুলের কথা বলে আমি নিজে রাগিয়েছি। এবারে তাহলে তার পালা। নিশ্চয়ই এবার বিয়ের কথা বলে আমাকে রাগাতে চাইছে। না, আমি রাখবো না, কাঁদবও না। এই জ্বালাতনের শোধ আমি পরশ শিকদারের উপর। ভাবতে ভাবতে এই ফোন ধরে কেঁদে উঠল পুনরায়। উনি একজন সংসদ সদস্য, একজন গণ্যমান্য ব্যক্তি। যতই ব্যক্তিগত লাইফে তার সাথে ঝগড়া করুক না কেন, প্রফেশনাল লাইফে ভীষণই সিরিয়াস। লক্ষ লক্ষ জনগণ তাকে ফলো করে। ছেলে মানুষই করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চয়ই মিথ্যা তথ্য ছড়াবে না। তাহলে কি সত্যিই বিয়ে করে নিল সে? একবারও জানালো না, জানতে চাইলো না অনুভূতি? এতটা পাষাণ কি করে হলো সে? চোখ দিয়ে অবিরাম ধারায় বিরতিহীনভাবে পানি পড়ছে স্পর্শীর। কাঁপা কাঁপা হাতে পানিগুলো এক হাত দিয়ে মুছছে আর অন্য হাত দিয়ে পোস্টগুলো দেখছে। হঠাৎ গেট ধাক্কানোর শব্দ শুনতেই চমকে উঠল। ফোন রেখে ছুটল বাথরুমে, চোখে মুখে পানি দিয়ে ওড়না দিয়ে মুছল। চশমাটা পরে গেটের দিকে এগিয়ে গেল। পিপাসা ক্লান্ত শরীরে ভেতরে ঢুকতেই স্পর্শীকে ধমক মারল।
তুই না বলছিলি পার্লারে যাবি, তাহলে গেলি না কেন? আমাকে লোক রাখতো বারণ করলি। জানিস বছরের এই শেষের মাসগুলোতে কতটা চাপ থাকে ব্রাইডাল সাজানোর জন্য? একটু থেমে পড়ছিলি নাকি? চশমা পরেছিস যে। সামনের দিকে এগিয়ে গিয়ে স্পর্শী আমতা আমতা করে বলল। হুম। পিপাসা ব্যাগ রেখে বাথরুমে যাওয়ার প্রয়াস করতেই থমকে দাঁড়ালো। পাশেই রান্নাঘর, হাঁড়ি পাতিলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। স্পর্শীর দিকে অবাক নয়নে তাকিয়ে বলল। রান্নাটাও করিসনি, করেছিসটা কি সারাদিন ঘরে বসে? আমার হয়েছে যত জ্বালা। পার্লার সামলাও, রান্নাবাড়া সামলাও, বাজার সামলাও। এত বড় মেয়ে অথচ এতটুকু বোধ বুদ্ধি নেই যে মা কাজে গেছে, সারাটা দিন পরে এসে আবার কি করে রান্না করবে। উফ, মাথা যন্ত্রণা করছে আমার। তোমার ইচ্ছে করলে রান্না করে খাও, না পারলে না খেয়ে থাকো। আমি কিচ্ছু খাবো না, মাথা ধরিয়ে দিছে আসার সাথে সাথেই। বলেই ঝাড়ি মেরে দরজা বন্ধ করে রুমের দিকে গেল। পিপাসা পাতিলে ভাত চড়াতে চড়াতে বললেন। এই রকম ঝাড়ি বিয়ের পর দিস শাশুড়ির সাথে, তখন বুঝবি এর উত্তর কী হয়। নিজের বাড়িতে একটা প্লেট তুলতে কষ্ট হয়, দেখব বিয়ের পর কিভাবে গাদা খাটুনি খাটিস। অবশেষে কল দিলেন। আমি তো ভাবলাম আর মনে হয় কোনো রকম যোগাযোগই রাখবেন না। স্পর্শীর ভাঙা গলায় কথাটা শুনতেই চমকে গেল পরশ। বুকের ভেতরটা কেমন চিনচিন করে উঠল। এই কণ্ঠ, এই অভিমান, এই রাগ, এই ধমক তো আর শোনা হবে না। শোনার ইচ্ছে হলেও দায়িত্ব তাকে বাধা দেবে। নিজের শান্তির জন্য অন্য আর একটা নির্দোষ নারীকে কখনোই ভোগাতে পারবে না সে। শান্ত কণ্ঠে বলল। একটু ব্যস্ত ছিলাম কিছুদিন ধরে। অ্যাক্টিভ হতেই দেখলাম তুমি অনেকগুলো মেসেজ কল দিয়েছ, তাই ফোন দিলাম। কিছু বলবে? ভেতর থেকে কান্না আসছে ভীষণ। কথাগুলো ওলট পালট হয়ে যাচ্ছে। নিজেকে সামলে বলল। 11টা বাজে, হিসেব মতো আপনার স্ত্রী তো আশেপাশেই আছে। এই সময় ফোন দিয়েছেন, কোনো প্রবলেম হবে না তো? অবাক হলো পরশ। তুমি তারিনের ব্যাপারে জানো? কে বলেছে? ওহ, তার নামটা বুঝি তারিন? খুব সুন্দর নাম। আসলে আপনার আইডিতে দেখলাম অনেকেই বিয়ের শুভেচ্ছা জানাচ্ছে। ভাবলাম আমারও তো জানানো উচিত, তাই ফোন দেওয়া। আমাকে একবার জানালে কি খুব বেশি প্রবলেম হতো? আপনি কি ভেবেছিলেন আমি জানলে আপনার বিয়েতে বাধা দিব? গম্ভীর হলো পরশ। ত্রস্ত কণ্ঠে বলল। আমি তোমার এমন কেউ নই স্পর্শিয়া যে তুমি আমার বিয়েতে বাধা দেবে। যাই হোক, আমি পুরনো কোনো ব্যাপারে ঘাটতে চাই না। তুমি সুখী হও। তোমার বিয়ে তো সামনের মাসে। ভাবলাম তার আগে আমি বিয়ে করে তোমাকে সারপ্রাইজ দেই। নিঃশব্দে কেঁদে উঠল স্পর্শী। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল। আমি ভীষণ সারপ্রাইজড। বিশ্বাস করুন, আমি আমার পুরো 22টা বছরে এতটা সারপ্রাইজড হইনি। অনেক বড় চমক দিলেন আপনি। আমি এটা কল্পনাও করিনি কখনো। পরশ থমকে গেল। স্পর্শীর কণ্ঠ ক্রমশ কাঁপছে। এমন অস্বাভাবিক কণ্ঠ ঠিক কিসের ইঙ্গিত করছে সেটা বুঝতে অসুবিধে হলো না একটুও। তাও ভালো লাগছে যে তোমার জীবনের শ্রেষ্ঠ চমকটা আমি দিতে পারলাম। আমি তো ভেবেছিলাম বিষয়টাকে তুমি পাত্তাই দেবে না। যাই হোক, তুমি হয়তো ভেবেছিলে পরশ শিকদার তোমার বিরহে দেবদাস হয়ে নিজের রাজনীতি, ক্যারিয়ার এসব থেকে শত হাত দূরে সরে যাবে। কিন্তু আফসোস, হয়তো পরিবর্তন থেকে অবাক হচ্ছ। তবে তোমার এই কথাগুলো শুনে আমিও অবাক হচ্ছে, কারণ এই ধরনের রিয়াকশন আমি তোমার থেকে আশা করিনি। ভালো লাগছে। তবে ভেবো না তোমার এই কণ্ঠে এসে তেজ, আবেগ, অনুভূতির পরিবর্তন আমার উপর কোনো প্রভাব ফেলবে। কারণ আমি জানি তুমি ক্রিকেটে, তুমি রং পাল্টাতে পটো। তোমার বর্ণের অভাব নেই। যে কোনো সময় যে কোনো ডুব নিতে জানো। দয়া করে আমাকে বশ করার কোনো চেষ্টাই করো না। পরশ শিকদার কারো রূপে প্রভাবিত হয় না। ভালো লেগেছে? ভালো লেগেছে, বিয়ের প্রস্তাব দিয়েছে। তোমার বয়ফ্রেন্ড আছে, তাকে বিয়ে করছো। আমাকে অপছন্দ করো, বেশ ভালো কথা। বলেছ, মেনে নিয়েছে। এবারে আমার লাইফে আর কোনো ঝামেলা ক্রিয়েট করতে এসো না। বিয়ে করে সুখে থাকো। স্তব্ধ হয়ে গেল স্পর্শী। কথা বলাই যেন ভুলে গেল। পরশ পুনরায় বলল। স্পর্শিয়া পরে কথা বলছে, তারিন ফোন দিচ্ছে, বাই। কলিজাটা যেন মোচড় দিল স্পর্শীর। ভেতরটা হিংসায় কষ্টে যেন দগ্ধ হয়ে যাচ্ছে। কেন, আপনার বউ কি কাছে নেই? ফোন দিচ্ছেন কেন?
পরশ বিরক্ত হলো, কাঠখোট্টা কণ্ঠে বলল, বিয়ে হয়নি এখনো, আজকে এঙ্গেজমেন্ট হয়েছে। আমি গিয়ে আংটি পরে আসছি, বিয়ে পরশু দিনে। রাখছি, বাই। বলেই কেটে দিল ফোন। অসাড় হয়ে গেল স্পর্শীর শরীর। ওভাবেই পড়ে রইল বিছানায়। কানে বাজতে লাগলো অতি পরিচিত লোকটার পরিবর্তনের কণ্ঠস্বর। আচ্ছা, স্পর্শী কি কখনো ভেবেছিল পরশ শিকদার অন্য কোনো নারীকে প্রাধান্য দিয়ে তার সাথে কথা বলার জন্য স্পর্শীর ফোন কেটে দিবে? উফ, যন্ত্রণায় মাথার শিরা ছিঁড়ে যাওয়ার উপক্রম। মিনিট পাঁচেক যেতেই কলিজাটা কেমন ধুক ধুক করে উঠল। বেহায়ার মতো কল লাগালো পরশকে, কিন্তু ঢুকলো না। এখনো ব্যস্ত সে তার নতুন নারীকে নিয়ে। দেখতে দেখতে 10 থেকে 15 মিনিট গড়িয়ে গেল, এখনো কি কথা বলছে? ওই মেয়ের সাথে এতক্ষণ কেন কথা বলছে? কেন বলবে? কই, তার সাথে তো বলেনি। 2 মিনিটের মধ্যে কেটে দিয়েছে। বদলে গেছে মানুষটা। এরা বদলাতে খুব বেশি সময় নেয় না। কেন দুর্বল হলো স্পর্শী? কেন গেল কক্সবাজারে? কেনই বা থাকলো পাশাপাশি একই রিসোর্টে? আজ যদি কাছাকাছি না থাকতো তাহলে কখনোই এতটা দুর্বল হতো না সে। সারা জীবনটা বেছে এমন একজন বিশ্বাসঘাতকের প্রতিই কেন দুর্বল হলো? কেন? রাগে, অভিমানে, ঘেন্নায় ফোনটাকে ছুঁড়ে ফেলে দিল দেওয়ালের দিকে। ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ল ফোন। টাচ স্ক্রিন ভেঙে চুরমার হয়ে গেছে ফোনের। চোখ জ্বলছে, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। বুকের ভেতরটা অসহনীয় যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা সময়ের সাথে সাথে বাড়ছে। পুরো বিছানা এলোমেলো হয়ে পড়ে আছে। হাতের নখগুলো দিয়ে বালিশ খামচে ধরে যন্ত্রণাটাকে নিঃসরণ করতে চাইল, যাতে আওয়াজ রুমের বাইরে আর না বের হয়। কিন্তু ফলাফল শূন্য। উত্তেজনা ক্রমশ বাড়তেই লাগলো। গা থরথর করে কাঁপতে লাগলো। এ পর্যায়ে শরীরটা জ্ঞানশূন্য হয়ে ঢলে পড়ে গেল বিছানায়। এই স্পর্শী, দরজা খোল। আরে 8টা বেজে গেল, তুই কি দরজা খুলবি? কানের মধ্যে এই চিৎকারগুলো প্রবল গতিতে প্রতিধ্বনিত হচ্ছে। চোখ মুখ যন্ত্রণায় কুঁচকে ফেলল। শরীরকে সর্বোচ্চ বল প্রয়োগ করে শোয়া থেকে ওঠালো। মাথাটা অসহ্যকর যন্ত্রণায় ফেটে যাওয়ার উপক্রম। ঠোঁট দুটো শুষ্ক মরুভূমির ন্যায় হয়ে গেছে। এ যেন খরার প্রকৃতি ফুটে উঠেছে তার ঠোঁটে। দরজার সিটকিনিটা 3বার টানলেও সফল হলো না। হাত থেকে শুরু করে পুরো শরীর কাঁপছে। শেষবারের মতো সকল শক্তি প্রয়োগ করে টান মারল। শরীরটা যেন নড়ে উঠল। তাল সামলানো কঠিন হয়ে পড়ল। দ্রুত দুহাত দিয়ে মাকে ধরে সোজা হয়ে দাঁড়ালো স্পর্শী। পিপাসা চমকে উঠল। মেয়ের হাত দুটো ধরে কপাল ছুঁতেই আঁতকে উঠল। ব্যতিব্যস্ত হয়ে খাটে বসালো। সাথে সাথেই আবারও শুয়ে পড়ল স্পর্শী। এ কি রে, জ্বর এলো কখন? তোর গা তো পুড়ে যাচ্ছে। কাল রাত থেকে ডাকছি, অথচ খামখেয়ালি করে না খেয়েই শুয়ে পড়লি। ভাতটা খেয়ে একটা প্যারাসিটামল খেলে কি আর এতটা বাড়তে পারতো জ্বর? গঙিয়ে উঠল স্পর্শী। নিঃশ্বাস নিতে গেলেও কেমন গরম শ্বাস বের হয় মুখ থেকে। বিদঘুটে অবস্থা। জড়ানো কণ্ঠে বলল, আমাকে একটা কম্বল দিবা, শীত করছে। সাথে সাথেই উঠে বসলো পিপাসা। আলমারি থেকে পাতলা কম্বলটা গায়ে দিয়ে দিল মেয়ের। এরপর ছুটে গেল রান্নাঘরে। আজকের রান্নাটা সে করে ফেলেছে সকালে উঠে। প্লেটে খাবার বেড়ে ওষুধ নিল সাথে। এই, মুখ ধুয়েছিলি? চোখ বন্ধ করা অবস্থায় না স্বরূপ ইঙ্গিত করলো স্পর্শী। পিপাসা এ পর্যায়ে বাথরুমে ছুটলেন। বালতিতে করে পানি মগ নিয়ে এলো। মাথা তুলে ধরে হাতে ব্রাশ ধরিয়ে দিল। আলগোছে চোখ বন্ধ অবস্থাতেই ব্রাশ করলো স্পর্শী। এরপর মগের পানি দিয়ে মুখ হাত ধুইয়ে দিল পিপাসা। তোয়ালে দিয়ে মুখ মুছিয়ে দুটো বালিশের উপর মাথাটা হালকা উঁচু করে শোয়ালো। তারপর ভাত মেখে খাওয়াতে লাগলো মেয়েকে। 3 নলা খেতেই অধৈর্য হয়ে উঠল স্পর্শী। হার মানলেন পিপাসা। ওষুধ ভেঙে খাইয়ে দিয়ে শুইয়ে দিলেন আবার আগের মতো। গায়ের উপর আর একটা কম্বল দিয়ে নিজের ফোনটাকে পাশে দিলেন। বেশি খারাপ লাগলে আমাকে একটা কল দিস। আজকে 3টা ব্রাইডাল সাজানোর কথা আছে, তারা অগ্রিম পেমেন্ট করে দিয়েছে। আমি তাড়াতাড়ি চলে আসব। গেট তালা মেরে গেলাম। মাথা নাড়িয়ে সাই জানালো স্পর্শী। এরপর বাটন ফোনটা হাতে নিয়ে এগিয়ে গেল বাইরের দিকে। তখনকার ওষুধ খাওয়ার পর টানা 1 ঘন্টা বেহুশের মতো ঘুমিয়ে রইল স্পর্শী।
উঠল ঘেমে নিয়ে একাকার হয়ে। গায়ের উপর থেকে বড্ড কষ্ট করে কম্বল দুটো সরিয়ে দিল। উফ, জ্বরটা ছাড়লেও মাথাটা আগের থেকেও ভার হয়ে আছে, যেন মাথাটা একটা আস্ত 50 মনের পাথর, যেটাকে মাথার উপর রাখা আছে স্পর্শীর। কাপা শরীরটাকে টেনে নিয়ে গেল বাথরুমের দিকে। হুট করেই ফোনের রিংটনের আওয়াজ কানে ভেসে আসলো। তাড়াহুড়ো করে বের হয়ে রিসিভ করলো।